গ্যাসের অণু সর্বদা গতিশীল, তারা শূন্য থেকে অসীম অবধি নিজেদের চলাচল করতে পারে। ঠিক তেমনি স্টুডেন্ট, তোমরাও নিজেদের কনফিডেন্সকে শূন্য থেকে অসীম অবধি নিয়ে যেতে এবং মাধ্যমিক 2025-এ সুন্দর একটা ভালো রেজাল্ট করতে আজ আমি নিয়ে চলে এসেছি গ্যাসের আচরণ চ্যাপ্টারের পার্ট 2। চলো শুরু করা যাক আজকের আচরণ। অ্যাভোগাড্রোর সূত্র। আজ আমরা পড়ব অ্যাভোগাড্রোর সূত্র। আগের দিন আমরা পড়েছিলাম আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে। আমরা জানি আদর্শ গ্যাস হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক একটি গ্যাস যার বাস্তবে কোনো ধারণা নেই। আর বাস্তব গ্যাস আমরা জানি N2O2, যা আমরা সামনে যে সমস্ত গ্যাস আমরা অনুভব করতে পাই ইন্দ্রিয় কার্য দ্বারা, তাকেই বলা হয় বাস্তব গ্যাস। আর বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতন আচরণ করে? বাস্তব গ্যাস তখনই আদর্শ গ্যাসের মতন আচরণ করে যখন প্রেশার লো থাকে এবং টেম্পারেচার হাই থাকে। নেক্সট, অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র আমরা আজকে জানবো। অ্যাভোগাড্রোর সূত্রে আমরা কি জানবো? অ্যাভোগাড্রো তো শোনা শোনা নাম লাগছে। এর আগে আমরা অ্যাভোগাড্রো একবার পড়েছি। কি অ্যাভোগাড্রো নাম্বার? আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.022 ইন্টু 10⁻23। এটাকেই বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো সূত্রতে অ্যাভোগাড্রো কি বলেছেন? বলেছেন যে সমান চাপ এবং সমান তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের অণুর সংখ্যা সমান হয়। আবারও বলছি, সমান চাপ এবং সমান তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের অণুর সংখ্যা সমান হয়। জাস্ট এক্সাম্পল, যদি আমরা সমান চাপ মানে প্রেশারটাকে যদি ইকুয়াল নিই এবং টেম্পারেচারটাকে ইকুয়াল নিই সমস্ত গ্যাসের ক্ষেত্রে, তাহলে মনে রাখতে হবে যে 100 ml অফ O2 যে অণুর সংখ্যা যদি n হয়, তাহলে 100 ml অফ CO2 অণুর সংখ্যাও n হবে, 100 ml অফ N2 অণুর সংখ্যাও n হবে। কারণ এই তিনটে গ্যাসেরই প্রেশার সমান আছে, টেম্পারেচার সমান আছে এবং তাই এদের সম যে আয়তন, সমান আয়তনে এদের অণুর সংখ্যা সমান হয়েছে। মানে আমরা বলতে পারবো ভি ভ্যারাইজাস এন। মানে কি বলেছে? যখন ভি ভ্যারাইজেশন কখন? যখন প্রেশার সেম থাকবে, টেম্পারেচার সেম থাকবে, তখন ভলিউম নাম্বার অফ অণুর সঙ্গে সমান হবে। এটাই অ্যাভোগাড্রো বলে দিয়ে গেছেন এবং এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, নেক্সট আমরা যেটাই আসবো সেটা হচ্ছে গেলু-শাকের গ্যাস আয়তন সূত্র। গেলু-শাকের গ্যাস আয়তন সূত্র। গেলু-শাকের গ্যাস আয়তন সূত্রে কি বলেছে? গেলু-শাকের গ্যাস আয়তন সূত্রে বলা আছে যে দুই বা ততোধিক গ্যাসীয় পদার্থ যদি পরস্পরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় পদার্থ হয়, তাহলে উৎপন্ন গ্যাসীয় পদার্থ বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। আবারও বলছি, গেলু-শাকের গ্যাস আয়তন সূত্র কি বলেছে? দুই বা ততোধিক গ্যাসীয় পদার্থ রাসায়নিক বিক্রিয়া হলে সর্বদা তারা সরল অনুপাত, তারা বিক্রিয়াকারী গ্যাসগুলির সঙ্গে সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন গ্যাসগুলো যদি গ্যাসীয় পদার্থ হয়, তাহলে তারা সর্বদা বিক্রিয়াকারী গ্যাসগুলির সঙ্গে সরল অনুপাতে থাকে। মানে এটাই বলতে চেয়েছে গেলু-শাকের গ্যাস আয়তন সূত্রে। আমরা মনে করলাম এ একটি গ্যাস যার অণুর সংখ্যা এ, তাহলে এটার অণুর সংখ্যা হবে A/N। যদি বি একটি গ্যাস হয়, তাহলে তার অণুর সংখ্যা যেটা হয়, তাহলে এটা হবে B/N। এবং সি যদি একটা গ্যাস হয়, তাহলে সর্বদা এটা C/N হবে। তাহলে এই তিনটে এ বি সি এরা কি সরল অনুপাতে আছে, ABC, আর এটাও কি হবে A/N B/N C/N, এরা সবগুলো সরল অনুপাতে থাকবে। তাহলে গেলু-শাকের গ্যাস আয়তন সূত্রে কি বলেছে? গেলু-শাকের গ্যাস আয়তন সূত্রে বলেছে যে দুই বা ততোধিক গ্যাস নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করলে বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় পদার্থ হয়, তাহলে তাদের আয়তন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। মনে করলাম এ একটি গ্যাস যার অণুর সংখ্যা এ যদি হয়, তাহলে একক উষ্ণতায় A/N হবে। বি একটি গ্যাস, যদি বি তাদের অণুর সংখ্যা হয়, তাহলে তাদের একক আয়তনে কত হবে? B/N হবে। আর সি যদি একটি গ্যাস হয় এবং তার অণুর সংখ্যা যদি সি হয়, তাহলে একক আয়তনে C/N হবে। তাহলে এ বি সি এই অণুর সংখ্যা A.B.C এটা সরল অনুপাতে আছে, তাহলে A/N B/N এরাও সরল অনুপাতে এবং দুটোই সমান। মানে এটা বিক্রিয়ার ফলে বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন বিক্রিয়ার ফলে উৎপন্ন করার আয়তনগুলো সরল অনুপাতে থাকে। এটাই হচ্ছে গেলু-শাকের গ্যাস আয়তন সূত্র, যে দুই বা ততোধিক গ্যাস নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করলে বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন সর্বদা বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় পদার্থ হয়, তাদের সঙ্গে বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকবে। ওকে,
এটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র যে দুই বা ততোধিক গ্যাস নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করলে বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে তাদের আয়তন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। এটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। বোঝা গেছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র? ব্যাস। নেক্সট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে শুষ্ক বায়ু কি, যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার কারণ কি? কি বললাম? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার কারণ কি? শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব কত? আমরা জানি যে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4। শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.4। আর লঘু বায়ুর বাষ্প ঘনত্ব কত? লঘু বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 9। তাহলে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.4, লঘু বায়ুর বাষ্প ঘনত্ব 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার বাষ্প ঘনত্ব বেশি? অবভিয়াসলি শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব লঘু বায়ুর বাষ্প ঘনত্ব অপেক্ষা অনেক বেশি, মানে লঘু বায়ু মানে আর্দ্র বায়ু, আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব অপেক্ষা অনেক বেশি। তো এবার আর্দ্র বায়ুতে আমরা কি দেখতে পাই? আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। কার পরিমাণ? জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে কার থেকে? শুষ্ক বায়ুর থেকে। তাই আমরা বলতে পারি যে শুষ্ক বায়ুর অপেক্ষা আর্দ্র বায়ু বেশি লঘু। আবারও বলছি, কোশ্চেন আছে যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু বেশি লঘু কেন? শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4, আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 9। তাহলে আমরা দেখতে পাবো যে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব বেশি কার থেকে? আর্দ্র বায়ুর থেকে, কারণ শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.4 আর আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব 9। কিন্তু আর্দ্র বায়ুতে তো জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে শুষ্ক বায়ুর থেকে। তাই আমরা বলবো যে শুষ্ক বায়ুর অপেক্ষা আর্দ্র বায়ু বেশি লঘু হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস, তোমরা যেমন আদর্শ স্টুডেন্ট তেমনি আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের সমীকরণে কি বলেছে? আদর্শ গ্যাসের সমীকরণকে অনেক জায়গায় বলা থাকবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়। এটাকেই বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা বয়েলের সূত্র থেকে কি জেনেছি? বয়েলের সূত্র থেকে আমরা এটাই জানি যে ভি ভ্যারাইজাস 1/p। আমরা চার্লসের সূত্র থেকে কি জেনেছি? আমরা চার্লসের সূত্র থেকে আমরা এটা জেনেছি ভি ভ্যারাইজাস অফ টি। এবং আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে কি জানলাম? অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানতে পারলাম যে ভি ভ্যারাইজাস অফ এন। তাহলে আমরা এই তিনটেকে ইকুয়াল করলে পাবো ভি ভ্যারাইজাস অফ টি ইন্টু এন বাই পি। তাহলে আমরা বলতে পারবো যে পি ভি ভ্যারাইজাস এনটি। তাহলে আমরা বলতে পারবো যে পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই আরটা আবার কি? এই আর কে বলা হয় গ্যাসিয়াস কনস্ট্যান্ট। এই আর কে বলা হয় গ্যাসিয়াস কনস্ট্যান্ট বা গ্যাসীয় ধ্রুবক। এবার আমরা জানবো যে আর এর মাত্রা কি। এই আর এর মাত্রা কি? তাহলে এটা বোঝা গেল আদর্শ গ্যাসের সমীকরণ অঙ্গনে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা হলো কার থেকে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং আদর্শ গ্যাসের সূত্রের সমন্বয় পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আর এখানে আর কি? আর হচ্ছে গ্যাসীয় ধ্রুবক, গ্যাসিয়াস কনস্ট্যান্ট। এবার আর এর মাত্রা প্রতিষ্ঠা। আর এর একক কি? গ্যাসিয়াস কনস্ট্যান্টের মাত্রা কি? একক কি? তার ইউনিট কি? তার পরিচয় কি? সব এবার জানবো। তো এবার আর আমরা জানি যে আর গ্যাসিয়াস কনস্ট্যান্ট, আর ইজ ইকুয়াল টু পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে আমরা কি বলতে পারবো? আর ইজ ইকুয়াল টু পি ভি বাই এন টি। আর ইজ ইকুয়াল টু পি ভি বাই এন টি। আমরা কি জানি? পি মানে হচ্ছে প্রেসার, প্রেসার মানে কি? এফ বাই এ, মানে ফোর্স বাই এরিয়া, মানে কি? বল বাই ক্ষেত্রফল। আর এটা মানে কি? আয়তন। আর এটা কি? এন মানে কি? এন মানে হচ্ছে মোল। আর টি মানে টেম্পারেচার, অবভিয়াসলি কেলভিন স্কেলে। নেক্সট এফ মানে কি? এফ মানে বল। তাহলে এফ বাই এ মানে কি? এল স্কোয়ার, লেন্থের স্কোয়ার মানে হচ্ছে এরিয়া। আর ভি মানে হচ্ছে এল কিউব। তাহলে এই নিচে এটা হচ্ছে মোল আর এটা টেম্পারেচার টি। তাহলে এদের মধ্যে কাটাকাটি হলে এল হলো। এবারে আমরা দেখতে পাবো এটা হচ্ছে কি? এফ ইন্টু এল, নিচে মোল আর এটা হচ্ছে টি। এই এফ ইন্টু এল মানে কি? কৃতকার্য ডাব্লিউ। তাহলে অবভিয়াসলি কৃতকার্য এটা ডাব্লিউ হলো। আর এটা হলো মোল
আর এটা হলো টি। তাহলে কৃতকার্য ডাব্লু আর এটা মোল, এটা টি। তাহলে আমরা এর মাত্রা কি পেলাম, যে ডাব্লু কৃতকার্য ডট মোল ইনভার্স টি ইনভার্স। তাহলে আর এর এসআই পদ্ধতিতে ইউনিট কি হবে, এসআই পদ্ধতি ইউনিট হবে ডাব্লুর কি হবে, জুল, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। অবভিয়াসলি তাই, যে কৃতকার্য হবে তো সেটাই হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর যদি এটা সিজিএস পদ্ধতিতে হয়, সিজিএস পদ্ধতিতে হয় তাহলে হবে আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, বোঝা গেল যে আর ইজুকাল টু পিভি ইজুকাল টু এনআরটি, এটার মাত্রাটা পুরোটা বের করে দেখালাম যে আর ইজুকাল টু পিভি বাই এনটি, যেখানে পি মানে হচ্ছে এফ বাই এ ইন্টু ভি মোল ইন্টু টি। এখানে এফ মানে কি, এফ মানে এফ হয়ে গেল, এ মানে কি এরিয়া এল স্কোয়ার, এখানে এল কিউ কাটাকাটি এল হলো এফ ইন্টু এল মানে হচ্ছে ডাব্লু, এখানে নিচে মোল আছে আর ডাব্লু মানে ওয়াট টান, আর ওয়াট টানের এসআই পদ্ধতি একক কি, এসআই পদ্ধতি একক হচ্ছে জুল, তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর সিজিএস পদ্ধতিতে আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটাই হচ্ছে আর এর একক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এটা নির্ণয় করতে দিতে পারে মাধ্যমিক পরীক্ষায়, সো এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট পার্টে আসছি। নেক্সট পার্ট হচ্ছে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। দেখো আজকের যে পড়াগুলো হচ্ছে এগুলো বেশিরভাগই থিওরিটিক্যাল বিষয়, সেই জন্য একটু বোর লাগতেই পারে, তাও আমি আমার বেস্ট দিচ্ছি এটাকে বোঝানোর জন্য সব কিছুকে, কিন্তু একটু ধৈর্য দিয়ে মন দিয়ে জিনিসগুলোকে শোনো, খুবই ইজি এই চ্যাপ্টার। ঠিক আছে, ফিজিক্স কোনো কঠিন সাবজেক্ট না, ফিজিক্স প্রচণ্ড ইজি চ্যাপ্টার, ভৌত বিজ্ঞান প্রচণ্ড ইজি একটা বিষয়, যদি তুমি সেটাকে ভালোবাসতে পারো এবং সেটাকে বুঝতে পারো এবং সেটাকে কল্পনা করে আন্ডারস্ট্যান্ড করতে পারো সঠিকভাবে, তবে সেটা একটা ভালো চ্যাপ্টার হয়ে দাঁড়াবে, নয়তো সেটা একটা খুব কঠিন চ্যাপ্টার হয়ে দাঁড়াবে। কল্পনাই করো না, গ্যাসের আচরণ, ভৌত বিজ্ঞান, তোমার আশেপাশেই তো সমস্ত কিছু হচ্ছে, তুমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটাকে বিজ্ঞানভাবে কল্পনা করো, বিজ্ঞানের মতন করে কল্পনা করো, তবেই সেটা ভৌত বিজ্ঞান হয়ে দাঁড়াবে। এবার গ্যাসের আচরণ, নেক্সট হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্ব কি বলছে, এক, গ্যাসের গতিতত্ত্ব বলছে যে গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত। দুই, গ্যাসের প্রত্যেকটা অণু কঠিন এবং গোলাকার। তিন নম্বর, যে গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব বা ডিস্টেন্স এতটাই বেশি যে তারা নিজেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কখনোই ক্রিয়া করে না। তারপরে গ্যাসের অণুগুলোকে বিন্দু রূপে কল্পনা করা হয়, কারণ তাদের আয়তন সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অনেক নগণ্য হয়ে থাকে। তারপর গ্যাসের অণুগুলো কখনোই স্থির নয়, তারা সরল রৈখিক পথে সর্বদা শূন্য থেকে অসীম অবধি যেতে পারে। আর সবশেষে সেটা হচ্ছে যে গ্যাসের অণুগুলো যেহেতু গতিশীল, তাদেরকে যদি একটা নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে রাখা হয় তাহলে গ্যাসের চাপ সর্বদা বৃদ্ধি পাবে। মানে অণুগুলো যে ধাক্কা দিচ্ছে, প্রথমে চ্যাপ্টারে পড়েছিলাম অণুগুলো ধাক্কা দিচ্ছে, সেই অণুগুলো ধাক্কা দেওয়ার পর চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপ, এটাই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। তাহলে গ্যাসের গতিতত্ত্বে এক নম্বর কি বলা হলো, এক নম্বর বলা হলো যে গ্যাসের অণুগুলো অনেক ক্ষুদ্র 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 অণুর সমন্বয়ে গঠিত। দুই, গ্যাসের অণুগুলো হচ্ছে কঠিন এবং তারা গোলাকার আকৃতি বিশিষ্ট, গ্যাসের অণুগুলো কঠিন এবং গোলাকার আকৃতি বিশিষ্ট। তিন নম্বর জানলাম গ্যাসের অণুগুলোর পারস্পরিক দূরত্ব অনেক বেশি, পারস্পরিক দূরত্ব অনেক বেশি, সেই জন্য তারা পরস্পরের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়াই করে না। চার নম্বর, সকল গ্যাস সের আয়তন মানে গোটা আয়তনের তুলনায় গ্যাসের যত আয়তন হবে সেই গ্যাসের আয়তনের তুলনায় গ্যাসের অণুর আয়তন নগণ্য ধরা হয়, তাই একে বিন্দু রূপে কল্পনা করা হয়। মানে গ্যাসের অণুগুলোকে গ্যাসের অণুগুলোকে বিন্দু রূপে কল্পনা করা হয়, যে এই বিন্দু রূপে কল্পনা। সমগ্র গ্যাসের যে আয়তন, সেই সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় গ্যাসের বিন্দুর আয়তনগুলোকে অত্যন্ত নগণ্য হিসাবে কল্পনা করা হয়, তাই এগুলোকে বিন্দু রূপে কল্পনা করা হয়। আর কি, যে গ্যাসের অণুগুলোকে যদি একটা বদ্ধ পাত্রের মধ্যে রাখা হয়, যেহেতু এরা গতিশীল, আর গ্যাসের অণুগুলো কি গতিশীল, গ্যাসের অণুগুলো গতিশীল মানে তারা, গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল মানে তাদের মধ্যে ফোর্স কাজ করে, তারা শূন্য থেকে অসীম অবধি ট্রান্সফার হতে পারে। এবং মনে রাখতে হবে যে এই গ্যাসের অণুগুলো গতিশীল হওয়ার জন্য তাদেরকে যদি একটা আবদ্ধ পাত্রের মধ্যে রাখা হয় তাহলে সর্বদা তারা এই পাত্রের দেওয়ালে ধাক্কা মারবে, আর এই পাত্রের দেওয়ালে বারবার 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 ধাক্কা মারার জন্য চাপ সৃষ্টি হবে। এটাই হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের মূল ধারণা। তাহলে এবার আমরা নেক্সট দেখব গ্যাসের অণুর বেগের ওপর উষ্ণতার প্রভাব, গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব এবং গ্যাসের চাপের ওপর আয়তনের প্রভাব।
সো গ্যাসের অণুর বেগের উপর উষ্ণতার প্রভাব, আমরা গ্যাসের অণুর বেগের উপর উষ্ণতার প্রভাব, গ্যাসের অণুর বেগের উপর উষ্ণতার প্রভাব কি বলছে, যে গ্যাসের অণু আমরা যদি বাইরে থেকে হিট দিই, বাইরে থেকে যদি আমরা উষ্ণতা দিই, টেম্পারেচার দিই, তাহলে কি হবে, গ্যাসের অণুগুলো একই স্থানে কি করবে, এরকম করে ওপর নামো ওপর নামো ওপর নামো কি করবে, আপ ডাউন করবে, মানে তারা কখনো স্থির থাকতে পারবে না, তারা সবসময় ওপর নামো করবে, মানে তাদের কি র্যান্ডমনেস ইনক্রিজ হবে, তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্যাসের অণুর বেগ উষ্ণতার উপর নির্ভর করে, হ্যাঁ সমানুপাতিক। কেন, উষ্ণতা যদি বৃদ্ধি পায় গ্যাসের অণুর বেগ বৃদ্ধি পাবে, উষ্ণতা যদি হ্রাস পায় গ্যাসের অণুর বেগও হ্রাস পাবে। কিন্তু মনে রাখতে হবে পরম শূন্য উষ্ণতায় 273 কে পরম শূন্য উষ্ণতা, তাহলে গ্যাসের অণুর বেগের উপর উষ্ণতার প্রভাব হলো যে লাস্ট আমরা এটাই বললাম যে গ্যাসের অণু বেগের উপর উষ্ণতার প্রভাব যে 273 অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুর বেগ সর্বদা 0 হয়ে যায়, কোনো গতি থাকে না। নেক্সট আমরা জানবো যে গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব। গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব কি, অবভিয়াসলি খুব ইজি। যদি আমরা দেখি যে একটা নির্দিষ্ট বদ্ধ পাত্রের মধ্যে গ্যাস আছে, মানে গ্যাসের অণু আছে, তাহলে আমরা জানলাম যদি আমি বাইরে থেকে টেম্পারেচার দিই, বাইরে থেকে যদি হিট দিই, তাহলে গ্যাসের অণুর বেগ বাড়বে, আর গ্যাসের অণুর বেগ বাড়লে এই অণুগুলো বারবার দেওয়ালের গায়ে ধাক্কা দেবে, আর বারবার দেওয়ালের গায়ে যদি ধাক্কা দেয় তাহলে গ্যাসের চাপও বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়বে, গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাওয়ার জন্য গ্যাসের চাপ বাড়বে, কারণ অণুগুলো গতিশীল আর অণুগুলো সবসময় উল্লম্বভাবে দেওয়ালে ফোর্স দেবে, তাহলে গ্যাসের অণুগুলোর চাপ বোঝা গেল, যে গ্যাসের চাপের উষ্ণতার প্রভাব বোঝা গেল, যে গ্যাসের চাপে যদি উষ্ণতা বৃদ্ধি পায় উষ্ণতা তত বাড়বে, এই গ্যাসের অণুগুলো ততই পাত্রের দেওয়ালের গায়ে বেশি পরিমাণে ধাক্কা দেবে, উল্লম্বভাবে বল প্রয়োগ করবে, গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ বাড়ে, উষ্ণতা কমলে গ্যাসের চাপ কমে। নেক্সট হচ্ছে গ্যাসের আয়তনের উপর প্রভাব। গ্যাসের চাপের উপর আয়তনের প্রভাব কি বলছে, যে আমি মনে করলাম যে কোনো একটা আবদ্ধ পাত্র আছে এবং এই আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো সমস্ত চলাফেরা করছে নিজেদের মতো, কিন্তু আমি যদি এই পাত্রের আয়তনটা ছোট করে দিই তাহলে কি হবে, গ্যাসের অণুগুলো চাপাচাপি হবে তাদের মধ্যে, কারণ পাত্রের আয়তন তো ছোট হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমি পাত্রের আয়তন অনেক বড় করে দিই তাহলে গ্যাসের অণুগুলো এদিক ওদিক বারবার খেলাধুলা করছে, এদিক ওদিক ছেটাছেটি করছে, সেই জন্য এদের কি হবে, তখন চাপের পরিমাণ কমে যাবে। আর যদি সমান গ্যাস এবং সমান আয়তন রাখি তাহলে কি হবে, চাপ সেম থাকবে। অর্থাৎ গ্যাসের অণুর সংখ্যা সমান রেখে যদি কোনো একটা পাত্রকে আমি নির্মাণ করি তাহলে তার ক্ষেত্রে চাপ সমান থাকবে, কিন্তু গ্যাসের আয়তন বা পাত্রের আয়তন অনেক ছোট কিন্তু গ্যাসের অণুর সংখ্যা অনেক বেশি, তাহলে চাপ অবভিয়াসলি বাড়বে। কিন্তু গ্যাসের অণুর সংখ্যা অনেক কম কিন্তু পাত্রের আয়তন অনেক বেশি, তখন চাপ অনেক কমে যাবে। কিন্তু যদি গ্যাসের অণুর সংখ্যাও সমান থাকে, পাত্রের আয়তনও সমান থাকে, তখন সর্বদা গ্যাসের চাপ নর্মালাইজ হবে। ওকে, নেক্সট হচ্ছে আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, মানে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের থেকে আলাদা কেন, হ্যাঁ কেন আলাদা, এক হচ্ছে আয়তনজনিত ত্রুটি, আর একটা হচ্ছে আকর্ষণজনিত ত্রুটি। এইটাকে কি, এই দুটো হচ্ছে আদর্শ গ্যাস কেন বাস্তব গ্যাসের থেকে আলাদা, বা বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আলাদা, মানে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস দুজন পরস্পর থেকে পৃথক কেন। প্রথমে আসবো আয়তনজনিত ত্রুটি, তারপরে আসবো আকর্ষণজনিত ত্রুটি। আয়তনজনিত ত্রুটিতে কি বলছে, আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি মনে করা হয়, গ্যাসের অণুগুলোকে বিন্দু ভর রূপে কল্পনা করা হয়, মনে করা হয় যে গ্যাসের টোটাল যে আয়তন সেই আয়তনের তুলনায় গ্যাসের অণুর আয়তন অত্যন্ত নগণ্য। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তা মনে করা হয় না, ঠিক তার উল্টোটা মনে করা হয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে মনে করা হয় গ্যাসীয় পদার্থের আয়তন যতই হোক না কেন গ্যাসের অণুগুলো স্পেসিফিক কিছু না কিছু ভর তো থাকবেই, সেই জন্য এটা হচ্ছে এক আয়তনজনিত ত্রুটি।
এরপর আসবে আকর্ষণজনিত ত্রুটি। আকর্ষণজনিত ত্রুটিতে কি বলছে, আদর্শ গ্যাসের অণুগুলো পরস্পরের থেকে এতটাই দূরে থাকে যে তাদের মধ্যে না আকর্ষণ না বিকর্ষণ কোনো বলই ক্রিয়া করে না। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ এবং বিকর্ষণ বল সর্বদা ক্রিয়া করে, সেই জন্য আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের থেকে সম্পূর্ণ আলাদা। এবার যে কোশ্চেনটা আসছে মাধ্যমিকে সেটা হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। খুবই ইজি, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য কি। বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য, বাস্তব গ্যাস পিভি ইজুকাল টু এনআরটি সমীকরণকে মেনে চলে, বাস্তব গ্যাস পিভি ইজুকাল টু এনআরটি সমীকরণকে মেনে চলে না। আদর্শ গ্যাস পিভি ইজুকাল টু এনআরটি সমীকরণকে মেনে চলে। বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সমীকরণকে মেনে চলে না। আদর্শ গ্যাস চার্লস এবং বয়েলের সমীকরণকে মেনে চলে। বাস্তব গ্যাস, বাস্তবে এদের অস্তিত্ব আছে N2O2CO2, আমরা সামনে যে গ্যাস দেখতে পাই সবই বাস্তব গ্যাস। কিন্তু আদর্শ গ্যাস কি, আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, এরা সর্বদা একটা কাল্পনিক গ্যাস। বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ এবং বিকর্ষণ বল ক্রিয়া করে। আদর্শ গ্যাস পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে না। বাস্তব গ্যাসের অণুগুলোকে বিন্দু ভর রূপে কল্পনা করা হয় না, কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলোকে বিন্দু ভর রূপে কল্পনা করা হয়। আবারও বলছি, বাস্তব গ্যাস পিভি ইজুকাল টু এনআরটি সমীকরণকে মেনে চলে না, কিন্তু আদর্শ গ্যাস পিভি ইজুকাল টু এনআরটি সমীকরণকে মেনে চলে। বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সমীকরণকে মেনে চলে না, আদর্শ গ্যাস চার্লস ও বয়েলের সমীকরণকে মেনে চলে। বাস্তব গ্যাসের অস্তিত্ব N2O2CO2 সমস্ত গ্যাস যা আমরা প্রকৃতিতে দেখতে পাই, কিন্তু আদর্শ গ্যাস কোনোটাই প্রকৃতিতে অস্তিত্ব নেই, কারণ এদের ধারণা সম্পূর্ণ কাল্পনিক। এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল ক্রিয়া করে। আদর্শ গ্যাসের মধ্যে অণুগুলোকে বাস্তব গ্যাসের মতো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। বাস্তব গ্যাসের অণুগুলোকে বিন্দু ভর রূপে কল্পনা করা হয় না, কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলোকে বিন্দু ভর রূপে কল্পনা করা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য কি। নেক্সট যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ম্যাথামেটিক্স পোর্শন। দেখো, আমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার টেকনিক্যালি এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং পরবর্তী যে চ্যাপ্টারটা আসছে সেই চ্যাপ্টারটা আমরা পরে দেখা হবে, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো করিয়ে দিচ্ছি। এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে এখান থেকে কিছু কিছু মেন অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, ম্যাথামেটিক্স করিয়ে দিচ্ছি গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এদের থেকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো গ্যাসের আচরণে প্রথমে আমরা কি জেনেছি, বয়েলের সূত্র যে P1 V1 ইজুকাল টু P2 V2, এটা কি বয়েলের সূত্র, মনে আছে তো? পড়াশোনা করেছো তো? পড়াশোনা করতে হবে, নাহলে এগুলো মনে রাখা যাবে না, পরীক্ষা আসবে এই অঙ্কগুলো। তো P1 V1 ইজুকাল টু P2 V2, এটা হচ্ছে বয়েলের সূত্র। ওকে, তাহলে আমরা কি দেখব যে বয়েলের সূত্রে প্রথম ম্যাথামেটিক্সটা কি আছে। প্রথমে বলেছে যে একটি বেলুন 95 সেমি পারদচাপে 0.8 লিটার বাতাস ভরা আছে, যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি পারস্তম্ভে নিয়ে আসা হয়, তাহলে বাতাসের আয়তন কত হবে? বাতাসের আয়তন কত হবে? তাহলে আমরা কি বলবো এখান থেকে আমরা বলবো যে আমাদেরকে বের করতে বলেছে V2 কত, V2, তাহলে V2 ইজুকাল টু P1 V1 বাই P2। P1 কত বলেছে? P1 বলেছে 95 সেমি পারস্তম্ভ, এটা 0.8 V1, আর P2 বলেছে 76। কেন 76? কেন বলেছে পারস্তম্ভ জন্য 76, এটা 1 লিটার অ্যান্সার হয়ে গেল নাম্বার 1 কোশ্চেন। এটা হলো বয়েলের সূত্র থেকে অঙ্ক। ওকে, এবার যে অঙ্কটা আসবে সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্র আমরা কি বলেছিলাম? চার্লসের সূত্র মনে আছে কার কার? চার্লসের সূত্র হচ্ছে V ভ্যারাইজাস T। চার্লসের সূত্র V ভ্যারাইজাস T, V ভ্যারাইজাস T মানে V1 বাই T1 ইজুকাল টু V2 বাই T2, এটাই হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রে প্রথম যে অঙ্কটা বলছে সেটা হচ্ছে যে যদি এসটিপিতে, ভালো করে শুনবা, যদি এসটিপিতে 11.2 লিটার গ্যাসকে ওই চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে অন্তিম আয়তন কত হবে? মানে অন্তিম আয়তন মানে আমাকে V2 চেয়েছে, তাহলে V2 ইজুকাল টু V1 ইন্টু T2 বাই T1। V1 কত বলেছে? V1 11.2 লিটার। T2 কত বলেছে? দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তাহলে আমরা জানি T ইজুকাল টু 273 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে এটা 273 কি হবে, যে T2 = 273 প্লাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটা 300 হয়ে যাবে। 300 কেলভিন, ইউনিট সবসময় ঠিক রাখতে হবে। এবং এইটা হচ্ছে T1 কত হবে, T1 হবে 273, কারণ এটা এসটিপি যে তাপমাত্রা বলেছে। তাহলে অ্যান্সার কত হবে, 12.31 লিটার। ঠিক আছে, এটা চার্লসের সূত্র থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। এবার যে নেক্সট কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে পিভি = এনআরটি সমীকরণ থেকে। ঠিক আছে, পিভি = এনআরটি সমীকরণ। আমরা কি জানি, পিভি = এনআরটি। তো অঙ্কটা কি বলেছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 570 সিসি চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত। আবারও বলছি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 570 সিসি চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত। তাহলে প্রথমে আমরা প্রেসার বের করব। প্রেসার কত বলেছে, 570 mmHg। 570 mmHg মানে কি, 570/760 = 0.75 atm। বেরিয়ে গেল। তারপরে আমরা জানি n = W/m মাস বাই ওয়েট বাই মাস। ওয়েট কত, 2.2, আর মাস 4.4, তাহলে এটা 0.05 মোল হলো। আর টেম্পারেচার কত বলেছে, টি কত বলেছে, 27 ডিগ্রি, 273 প্লাস 27 = কত হলো, 300 কেলভিন। 300 কেলভিন, আমাকে ভি চেয়েছে। ভি = কি, nRT/P। ভি = nRT/P। তাহলে n কত, 0.05, 0.82, আর এর মান 0.082, টি কত, টি হচ্ছে 300 বলাই আছে, আর তারপরে পি কত, পি 0.75 atm। এটা হচ্ছে 1.642 লিটার। এটা পিভি = এনআরটি থেকে হলো। তাহলে এই যে সমীকরণগুলো হলো, এইগুলো থেকে মোটামুটি তোমাদের অঙ্ক কভার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আর কোনো অঙ্ক বাকি থাকবে না। তাহলে গ্যাসের আচরণ চ্যাপ্টার আমাদের এখানেই শেষ হচ্ছে। মাধ্যমিক 2025-এ গ্যাসের আচরণ চ্যাপ্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো যাওয়ার আগে যেটার জন্য অপেক্ষা করে আছো, একটা ছোট্ট করে সাইডি হয়ে যাক। সাইডিটা একটু ভয়ানক, সাইডিটা ভয়ানক, বুকে সহ্য করতে হবে প্রচণ্ড। নিজের মন থেকে লিখেছে এই সাইডি তোমাদের জন্য শুধু। শুরু করা যাক। সাইডিটা প্রচণ্ড ভারী আছে, কি তাহলে একটু শুরু করা যাক। এখনো কিছু আছে আমার মধ্যে, এখনো কিছু আছে আমার মধ্যে, এখনো হারাইনি আমি। এখনো কিছু আছে আমার মধ্যে, এখনো হারাইনি আমি। একদিন চমকাবো আমিও, যদিও তারা নই আমি। একদিন চমকাবো আমিও, যদিও তারা নই আমি। আমার ভিতরেও জোয়ার আছে, আমার ভিতরেও জোয়ার আছে, যদিও জলের ধারা নই আমি। আমার ভিতরেও জোয়ার আছে, যদিও জলের ধারা নই আমি। ভাগ্যকে আমি দোষ দিই না, ভাগ্যকে আমি দোষ দিই না, কারণ ভাগ্যের ওপর আমি ভরসাই করি না। আমার হৃদয়েও ভালোবাসা আছে, হায় হায় পিঘল গে সব। আমার ভিতরেও ভালোবাসা আছে, যদিও ততটা সৌন্দর্যের অধিকারী নই আমি। সবার সামনে হেসে খেলে থাকি, সবার সামনে হেসে খেলে থাকি, কিন্তু কোনো ইশারারই সাড়া নই আমি। নমস্কার, আজকের ভিডিও এখানেই সমাপ্ত হচ্ছে। এবং মাধ্যমিক 2025-এ গ্যাসের আচরণ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আমি যেগুলো পড়েছি সেখান থেকে কোশ্চেন আসবে, আই গ্যারেন্টি। এবং ভালো করে এই চ্যাপ্টারটা পড়ো। পরের ভিডিও, পরের চ্যাপ্টার, নেক্সট পার্টে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। তব তক কে লিয়ে ওকে বা।